সারাদিন ঘোরাঘুরির পর রাত ৯টায় চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরে এসেছিল অরণি আর রাফাত। বাড়ির মূল ফটকেই তাদের জানালা দিয়ে দেখে ছুটে আসে নীলিমা, উর্মি আর ঋতু। ঋতু এই বাড়ির গৃহকর্মী। উর্মির ৩.৫ বছরের ভাইকে দেখাশোনার জন্য আর টুকটাক কাজ করার জন্য তাকে রাখা হয়েছে। একমাত্র নীলিমাই রাফাতের আপন বোন। রুমা আর তানচু রাফাতের চাচাতো বোন। নীলিমা অরণির সাথে খুব একটা রেষারেষি করে না, তবে রুমা আর তানজু অরণিকে দেখলেই আড়ালে মুখে একটা ভেংসি কাটে। মনে মনে হয়তো বলে, আসলেন মহারানী। উর্মি অরণিদের হাতে শপিং ব্যাগ দেখে আনন্দে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, ভাবি, কি এনেছো, কি এনেছো? রাফাত হাসি মুখে বলল, সবাইকে ডেকে আমাদের রুমে আসতে বল, সারপ্রাইজ আছে। নীলিমা, উর্মি আর ঋতু সারপ্রাইজের কথা শুনে আনন্দে চিৎকার করে উঠল। একে অন্যকে হাই ফাইভ দিল। তারপর হৈ হৈ করে সবাইকে ডেকে আনতে গেল। অরণি রুমে এসে নিজের জিনিসগুলো আলমারিতে ঢুকিয়ে ফেলল, আর বাড়ির সবার জন্য যেগুলো আনা হয়েছে সব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখলো। একটু পরেই তাদের ছোট্ট ঘরে সবাই এসে ভিড় জমালো। রাফাত একে একে সবার হাতে উপহার তুলে দিতে লাগলো। রাবেয়া মুখ ভার করে বললেন, গিয়েছিলি ডাক্তার দেখাতে, এখন দেখি ১৪ গোষ্ঠীর জন্য শপিং করে এনেছিস, ব্যাপারটা কি? রাফাত হেসে জবাব দিল, কোনো ব্যাপার না, হঠাৎ ইচ্ছা করলো সবাইকে কিছু গিফট দেই। ইচ্ছের জন্য কি উপলক্ষ লাগে? রাফাতের হাসি দেখে অরণির দীর্ঘশ্বাস ছাড়ল। তার হাজবেন্ডটা যে কেন এমন, এর কাছে কিছু আবদার করতে ভয় লাগে। বিয়ের পর নিজের জন্য তেমন কিছু কেনাই হয়নি অরণির। ভালো কোনো জামা কাপড়ও ছিল না, তাই আজ ভেবেছিল নিজের জন্য ইচ্ছে মতো শপিং করবে। কিন্তু রাফাত হলো পরিবার অন্তপান। অরণিকে একা শপিং করতে দিবে সে? জীবনেও না। বাড়ির সবার জন্য সে শপিং করে ফেলেছে। অরণি যেটাই কিনতে চায় রাফাত তার বোনদের জন্য সেটাই কিনে ফেলে। কি বিরক্তিকর ব্যাপার! গাদা এটা বোঝে না যে বোনদের দেওয়ার জন্য তার বাপ চাচারা আছে, রাফাতের বড় ভাই রাহাতও আছে। কিন্তু অরণির তো রাফাত ছাড়া কেউ নেই, সে আর কার কাছে চাইবে? এর উত্তরে রাফাত বলেছে, অন্যদেরটা অন্যরা দিবে, আমারটা আমি দিচ্ছি। তাদের সাথে আমার হিসাব কেন? এলেন আমার দয়ার সাগর। আজকে যে পরিমাণ টাকা খরচ হলো তাতে অরণি আগামী ১ বছর শপিংয়ের নাম মুখেও আনবে না। উর্মি খুশি খুশি গলায় বলল, একদম ঠিক। আমার জন্য কি এনেছো ছোট ভাইয়া? পাকনি, তোর জন্য এনেছি এইটা। রাফাত একটা বড় ব্যাগ উর্মির হাতে দিল। উর্মি খুলে দেখলো ভীষণ সুন্দর একটা ড্রেস। সে অবাক হয়ে গেল। অরণি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেমন? উর্মি আবেগে আপ্লুত হয়ে বলল, ফ্যান্টাস্টিক হয়েছে ড্রেসটা। রাফাত খুব ভাব নিয়ে বলল, তোর ভাবির চয়েস, সুন্দর তো হবেই। আমাকে দেখে বুঝিস না? চয়েস সুন্দর না হলে কি বিয়ে করতো? এই কথা শুনে সবাই হেসে দিল, শুধু হাসলো না অরণি। রাফাত ঋতুর জন্য উপহার এনেছে। উপহার পেয়ে সবচেয়ে বেশি ঋতুই খুশি হয়েছে, কারণ নিজের জন্য এত দামি উপহার সে আশা করেনি। ঋতুর খুশি দেখে অরণির ভালো লাগলো। মেয়েটা তাকে কাজে খুব সাহায্য করে। অরণি ইচ্ছে করে মাঝে মাঝে ঋতুকে গোপনে অনেক উপহার দিতে। তানজু আর রুমার জন্য শাড়ি আনা হয়েছে। তারা শাড়ি দেখে মুখে পেচকি কেটে বলল, একদম পছন্দ হয়নি। হয়তো তারা ভেবেছিল উর্মির জামার মতো তাদের শাড়িও অরণি পছন্দ করেছে, কিন্তু তাদের জন্য শাড়ি পছন্দ করেছে রাফাত। অরণি ভুলে ওদের শাড়ি পছন্দ করবে না। সে উর্মিকে পছন্দ করে বলেই উর্মির জন্য জামা পছন্দ করেছে। শিলা মেয়ের অভিযোগ শুনে বললেন, ভাই কিছু শখ করে আনলে পছন্দ হয়নি বলতে হয়। যেমনই হোক এনেছে তো। থাক চাচি, পছন্দ না হলে চেঞ্জ করে আনবো। তোরা কাল আমার সাথে মার্কেটে চলিস, যেটা পছন্দ হবে সেটা এক্সচেঞ্জ করে আনবো। আমি তো আসলে শাড়ি সম্পর্কে এত ভালো জানি না। তানজু বলল, এই শাড়ি তুমি পছন্দ করেছো? হ্যাঁ, আমি করেছি। এবার রুমা হাসি মুখে বলল, অনেক সুন্দর হয়েছে ছোট ভাইয়া, আমরা তো মজা করছিলাম। তখন নীলিমা বলল, আচ্ছা ভাবি, তোমার হাতে না আরও ব্যাগ দেখেছিলাম, ওগুলো কোথায়? অরণি মুখ গম্ভীর করে রাফাতের দিকে তাকালো। রাফাত অপ্রস্তুতভাবে বলল,
ওগুলোতে তোর ভাবির জিনিস ছিল। রুমা বলল, তাই? ভাবি কি কিনেছো দেখি। এই কথা বলে রুমা নিজেই আলমারির দিকে ছুটে গেল। নীলিমা দ্বিগুণ উৎসাহে বলল, আমিও দেখব ভাবির শপিং। অরণির মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তাদের থামাতে অরণি দ্রুত বলল, আমি দেখাচ্ছি, তোমরা এলোমেলো করো না। কে শোনে কার কথা। ততক্ষণে সব প্যাকেট বের করা হয়ে গেছে। রুমা, তানজু, নীলিমা তিনজনই হামলে পড়েছে দেখার জন্য। একে একে সব কিছু বের করা হলো। এর মধ্যে সবার নজর আটকে গেল একটা সুন্দর ডার্ক রোজ কালার জামদানি শাড়ির উপর। রুমা শাড়িটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। তানজু অভিভূত কণ্ঠে বলল, ওয়াও। অরুণ ঠিক এই ভয়টাই পাচ্ছিল। এই শাড়িটা কেনার পিছনে একটা ঘটনা আছে। আড়ং-এ শাড়িটা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল অরণি, কিন্তু দাম দেখে রাফাতের কাছে চাওয়ার সাহস করতে পারল না। পুরো 25,000 টাকার শাড়ি। ততক্ষণে বাড়ির সবার জন্য শপিং করা শেষ। অনেক টাকা খরচ হয়ে গেছে। যেখানে সবার জন্য মাত্র 4-5 হাজার টাকা ধরে জিনিস কেনা হয়েছে, সেখানে অরণি তার একার জন্য 25,000 টাকা চাইতে পারে না। সে নিজের আগ্রহকে দমিয়ে ফেলেছিল। তারপর যখন তারা রেস্টুরেন্টে খেতে যায়, তখন হঠাৎ রাফাত ওয়াশরুমের বাহানা দিয়ে অরণিকে রেখে উঠে চলে যায় আর এই শাড়িটা কিনে আনে। এই হলো ইতিহাস। তবে রাফাত অনুরোধ করেছিল শাড়িটা যাতে অরণি কাউকে না দেখায়। এতে বোনরা ভাবতে পারে ভাই পর হয়ে গেছে। বউয়ের জন্য দামি শাড়ি কিনছে আর বোনদের জন্য কম দামি। একটা রেষারেষি শুরু হবে। অরণি তাই রুমে ঢুকেই শাড়িটা আলমারিতে রেখে দিয়েছিল। রুমা শাড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, অসম্ভব সুন্দর। তানজু বলল, হ্যাঁ, আমারও এটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর কালার, ইউনিক ডিজাইন, দেখতে ভালো লাগছে। রাবেয়া বললেন, বাব্বা, তোরা কি আসলেই ডাক্তার দেখাতে গেছিলি নাকি শপিং করতে? অরণি, তোমার টেস্টের রিপোর্ট দেখি তো। অরণি ভ্যাবাচেকা খেলো। এবার কি উত্তর দিবে খুঁজে পেল না। রাফাত বুদ্ধি করে বলল, টেস্ট রিপোর্ট কি যেদিন করায় সেদিন দিয়ে দেয়? 7 দিন পর যেতে বলেছে। ও আচ্ছা, রিপোর্ট আনার পর আমাকে দেখিও কিন্তু। অরণি মৃদু হেসে বলল, জি মা, দেখাবো। রুমা অভিযোগের স্বরে বলল, ছোট ভাইয়া, আমাদের জন্য তুমি এমন একটা শাড়ি আনতে পারলে না? রাফাত বলল, এটা তো আর ছিল না। ঠিক আছে, এমন পেলে তোদের জন্য নিয়ে আসবো আবার। নীলিমা বলল, আমার জন্যও আনবে। তুই শাড়ি পরিস কবে থেকে? এখন থেকে পরবো আপু, ভাবিদের সাথে ম্যাচিং করে। ঠিক আছে, আনবো। তানজু বলল, আনবো বললে তো হবে না, বাকির নাম ফাঁকি। তাহলে তোরা কি চাইছিস, এখনই শাড়ি কিনতে চলে যাব? রুমা বলল, হুম, এখন কেন যাবে? এটাই আমাদের দিয়ে দাও। ভাবিকে এমন আরেকটা কিনে দিও। শিলা মেয়েকে ধমক দিলেন, এটা আবার কেমন অভ্যাস রুমা? অন্যের জিনিস তুই কেন নিবি? তানজু যুক্তিবাদের মতো বলল, অন্যের জিনিস কেন হবে মা? ভাবির জিনিস মানেই তো আমাদের জিনিস। ভাই যেমন আমাদের, ভাবিও তো আমাদের। রাফাত মীমাংসা করার জন্য বলল, তাহলে তো হয়েই গেল। শাড়িটা তোদের ভাবির কাছেই থাক। যেহেতু ওর জিনিসই তোদের জিনিস, তোদের ইচ্ছে হলে ভাবির থেকে নিয়ে পড়বি, সমস্যা কি? অরণির সাথে সাথে বলল, না, আমি কাউকে আমার জিনিস পরতে দেই না। তোমাদের যদি শাড়িটা এতই ভালো লাগে, তাহলে তোমরা এটা নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। রাফাত অরণির উত্তর শুনে বিস্মিত হয়ে তাকালো। রুমা, তানজু আর নীলি হৈ হৈ করে শাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাকিরাও তাদের উপহার নিয়ে চলে গেল। অরণি মুখ ভার করে সব কিছু গোছাতে লাগলো। রাফাত মুচকি হেসে বলল, থ্যাঙ্কস অরণি, তোমার মনটা খুব বড়। অরণি চট করে বলল, আমার না, তোমার মন বড়। একেবারে আটলান্টিক মহাসাগরের চেয়েও বিস্তৃত। তুমি কি রাগ করেছো? না, রাগ কেন করব? খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আচ্ছা, কালকে আমি তোমার জন্য এর চেয়েও সুন্দর শাড়ি কিনে আনবো। কোনো দরকার নেই, আমি ঠিক করেছি শাড়ি পরাই ভুলে যাব। অরণি প্লিজ, সিম্পল একটা বিষয় নিয়ে এত মাইন্ড করলে চলে? ওরা ছোট মানুষ। তুমিও দেখছি তোমার মায়ের মতো কথা বলছো। ছোট মানুষ মানে কি? রুমা আমার চেয়ে কয়েক বছরের বড়। হিসাব করো তো, বয়স দিয়ে কি আসে যায়? ও আমার ছোট বোন, তাই সম্পর্কে ও তোমারও ছোট।
অরণি অবশিষ্ট প্যাকেটগুলো আলমারিতে ঢুকিয়ে রাখলো। রাফাত বলল, কালই আমরা শপিংয়ে যাব, ওকে? আমি আর জীবনে তোমার সাথে শপিংয়ে যাব না। তওবা করলাম। 7 দিন পর রিপোর্ট আনার কথা বলেছি না, তখনও যাওয়া যায়। ও ভালো কথা। এখন টেস্টের রিপোর্ট কোথায় পাবে বলো? তোমার মা যে দেখতে চাইলেন। আরে ধুর, মায়ের কি 7 দিন পর মনে থাকবে? শোনো, তোমার মাকে তোমার চেয়েও ভালো আমি চিনি। তিনি যে কি পরিমাণ হিপোক্রেট। রাফাত কঠিন মুখে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে অরণি। হিপোক্রিট মানে কি? যা সত্যি তাই। আমার মা আমার ভাবির সাথে কখনো এমন করেনি। আমাকেও মা এতটা স্নেহ করে না যতটা ভাবিকে করে। মা কি বলে জানো? অরো, তুই তো আমার সাথে সারা জীবন থাকবি না, কিন্তু আমার এই মেয়ে আমার সাথে সারা জীবন থাকবে। মৃত্যুর আগে সেই আমার মুখে পানি দিবে। তাই তোর থেকে ওর মূল্য আমার কাছে অনেক বেশি। তুই নিজের মেয়ে হয়ে যা পারবি না, ও পরের মেয়ে হয়ে সেটা করবে। তোমার মা এসব কিছু বোঝেন? এইভাবে কখনো চিন্তা করেন? সবার চিন্তার ধরন তো এক না। পৃথিবীর সব মানুষকে এক দাঁড়িপাল্লায় মাপলে হবে বলো? আচ্ছা, তুমি নিজে কি তোমার ভাবির মতো? একবার ভেবে দেখো, তুমি তোমার ভাবির থেকে কত জিনিস নিয়েছো। তোমার ভাবি কখনো রাগ করেছে? উল্টো তুমি কলেজে যাওয়ার সময় তোমাকে ভাত মেখে খাওয়াইয়ে দিয়েছে। তুমি কখনো ননদদের জন্য এরকম করতে পারবে? এখন কি তুমি চাইছো আমি তোমার বুড়ি বুড়ি বোনদের ভাত মেখে খাইয়ে দেই? ভাত মেখে খাওয়ানোর কথা তো বলিনি। অ্যাটলিস্ট ওদের সাথে ফ্রেন্ডলি তো হতে পারো। ওরা তো আমার সাথে ফ্রেন্ডলি না। তাহলে আমি কেন হব? পারবো না। এই কথা বলে অরণি বালিশে মাথা রাখলো। রাফা তোর পাশে শুতে নিলেই অরণি বলল, খবরদার, তুমি এখানে শোবে না। হয় মেঝেতে যাও, না হয় সোফায় যাও। না হলে কিন্তু আমি ঘর থেকে বের হয়ে যাব। ওকে ওকে, কাম ডাউন। আমি শুচ্ছি না, বালিশ নিতে এসেছি। রাফাত নিজের বালিশটা নিয়ে একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল। মেঝেতে কার্পেট থাকায় শুতে অসুবিধা হয় না। অরণি পুনরায় শোয়ার সময় বিড়বিড় করে বলল, মিথ্যুক, আমার সাথে কথাও বলবে না তুমি। এরপর কেউই কারোর সাথে কথা বলল না, অথচ দুজনই সারা রাত জেগে রইল। সকালে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটল, সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে। পাত্রপক্ষ বিয়েতে নিষেধ করে দিয়েছে। এখন সেই দোষটাও অরণি ঘাড়ে এসে পড়েছে, কারণ সে পাত্রপক্ষের সামনে গিয়েছিল। পাত্রপক্ষ নাকি অরণিকে দেখেই রুমাকে রিজেক্ট করেছে। এই নিয়ে বাড়িতে শুরু হলো ঝগড়াঝাটি, তর্কাতর্কি। রুমা অরণিকে দেখেই কাঁদতে কাঁদতে মুখের উপর দরজা আটকে দিল। কি আশ্চর্য, অরণি জানেই না তার দোষ কোথায়। রাবেয়া অরণিকে নিজের শোবার ঘরে ডেকে পাঠিয়েছেন। ঋতু এসে বলল, ভাবি, আপনারে বড় আম্মা ডাকে। অরণি প্রস্তুত ছিল। এখন তাকে একগাদা ভাষণ শুনতে হবে, তবে সেও জবাব তৈরি করে রেখেছে। তাকে কথা শোনানো হলে সে মুখে কুলো পেটে বসে থাকার মতো মেয়ে না। অরণি গায়ে ওড়না জড়িয়ে ঋতুর কাঁধে হাত দিয়ে বলল, চল। ঋতু ভীত কণ্ঠে বুকে থুতু মেরে বলল, আমার তো ডর লাগতেছে ভাবি। কিসের ডর? কোনো ডর নেই, চল। ঋতুর দরজার সামনে দাঁড়িয়ে রইল। অরণি ভিতরে ঢুকেই কাটসাট গলায় বলল, ডেকেছেন মা? রাবেয়া বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছেন, দৃষ্টি তীক্ষ্ণ, চেহারা গম্ভীর। তার এই দৃষ্টিকে সবাই ভয় পায়, কেবল অরণি ছাড়া। রাবেয়া যেন হুঙ্কার দিয়ে বললেন, সেদিন পাত্রপক্ষের সামনে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছিল? আমি বিনা কারণে যাইনি, কাজে গিয়েছিলাম। আমার হাতে নাস্তা ভরা ডিশ ছিল। তোমাকে নাস্তা পরিবেশন করতেই বা কে বলেছে? তুমি কি ঋতু? আমি আসলে জানি না মা, আমি কে, আপনিই বলে দিন। মাঝে মাঝে নিজেকে পুষ্পর মা মনে হয়, মাঝে মাঝে ঋতু মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এই বাড়ির মেহমান, কিন্তু কখনোই বাড়ির বউ মনে হয় না। সেটা তোমার গাফিলতি। এই বাড়ির বউ হওয়ার মতো কি এমন করেছো তুমি? জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়া। এটা শুধু আপনার না, আমার জীবনেরও সবচেয়ে বড় ভুল যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। তাই নাকি? অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে এসে পড়লে যা হয়, তোমার মতো লাফালাফি করে। মাছ তো অকারণে লাফালাফি করবে না। যদি পানিতে বিষ থাকে তাহলে যান বাঁচানোর জন্য লাফালাফি করতে হয়। রাবেয়া ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, তুমি কি আমাকে বিষ বলতে চাইছো? সীমা, আপনি যদি আমাকে অল্প পানির মাছ না বলেন তাহলে আমি আপনাকে বিষ কেন বলবো?
আশা করি নিজের অবস্থান তুমি ভালো করে বোঝো, সীমা ছাড়িও না। আমি নিজের অবস্থান অবশ্যই খুব ভালো করে বুঝি। আশা করি বাকিরাও তা দ্রুত বুঝে যাবে। এরপর থেকে আর কখনো আমাদের বাড়ির কোনো মেয়েকে পাত্রপক্ষ দেখতে এলে তুমি তাদের সামনে যাবে না। আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। আর যেই বিয়ে হওয়ার সেটা এমনিই হবে। আমি গেলেও হবে, না গেলেও হবে। রাবেয়া টিপ্পনি কাটার উদ্দেশ্যে বললেন, আচ্ছা, তুমি কি বুঝে তোমার ছোট বোনের কথা ওদের সামনে বলতে গিয়েছিলে? কি ভেবেছিলে ওরা রুমাকে রেখে তোমার বোনের জন্য প্রস্তাব পাঠাবে? এই কথা শুনে অরণি সত্যি হতভম্ব। মহিলার অন্তর এত নোংরা। অরণি নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জবাব দিল, আমার মধ্যে এত জটিলতা নেই মা, আমি এসব চিন্তাও করিনি। ওরা সরল মনে জিজ্ঞেস করেছে, তাই আমিও সরল মনে উত্তর দিয়েছি। তাছাড়া অথই মাত্র ক্লাস 9-এ পড়ে, ওর বিয়ের কথা চিন্তা করতে খুব দেরি। অথচ তোমার হাব ভাব দেখলে মনে হয় বোনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। এমন কথা আপনি চিন্তা কিভাবে করলেন? ওইরকম একটা 30 বছরের লোকের সাথে আমার বাচ্চা বোনের বিয়ে, এটা কি কখনো সম্ভব? কি জানি, তোমাদের জন্য তো কিছুই অসম্ভব না। যেখানে তোমার মা তোমাকে এক কাপড়ে পাঠাতে পেরেছেন, মেয়ের জামাইকে পর্যন্ত একটা কানাকড়ি দেননি, উল্টো হাত ভরে নিয়েছেন, সেই ফ্যামিলিতে বিলং করে তুমি আর কি শিখবে? অরণির মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। ভদ্র মহিলা আবার এই বিষয়ে খোঁচা মারছেন, অথচ রাফাত তাকে কথা দিয়েছিল যে তার মা এই বিষয়ে আর কখনো অরণির সাথে লাগতে আসবেন না। অথচ তিনি আজকেও একই কাজ করলেন। হ্যাঁ, অরণির সাথে যখন রাফাতের বিয়ে হয় তখন রাফাত মহারণার সাথে সাথে মিটিয়ে দিয়েছিল। সেই টাকা অরণি নিজের ব্যাংকে জমিয়ে রেখেছে। কিন্তু রাবেয়া মনে করেন অরণির টাকা তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অরণির বাবা নেই, বড় ভাই আর মা আছেন। বড় আপার স্বামী হিসেবে দুলাভাইও আছেন। বিয়ের পর অরণির বড় ভাই অনিকেত রাফাতকে স্বর্ণের ঘড়ি, আংটি সহ অনেক জিনিস উপহার দিয়েছিলেন। অরণির দুলাভাইও দিয়েছেন। সেই সব কিছু অরণি নিজের লকারে রেখে দিয়েছে। রাফাত নিজেই অরণির হাতে তুলে দিয়েছিল, কারণ সে যৌতুক নিবে না। তাই অরণীয় শ্বশুরবাড়ির মানুষদের জিনিসগুলো দেখায়নি। পরোক্ষভাবে হলেও এইসব যৌতুকের পর্যায়ে পড়ে। অরণি জিনিসগুলো বাঁচিয়ে রেখেছে, যদি কখনো সুযোগ হয় তাহলে ভাইয়ের জিনিস ভাইকে ফিরিয়ে দিবে, না হলে নিজে খরচ করবে, তাও শ্বশুরবাড়ির লোকদের দিবে না। রাবেয়া এইসব বিষয় জানে না বলেই ভাবেন অরণির পরিবার ফকির, সেই জন্য এত খারাপ ব্যবহার করার সুযোগ পান। অরণি গরম কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন মা, আমার ফ্যামিলি সম্পর্কে এভাবে বলার আপনি কে? আমিই তো বলবো, যাই দেখেছি তাই বলবো। নেওয়া ছাড়া দেওয়া কি তারা শিখেছে? দেওয়ার নিয়মটা কে তৈরি করলো? আপনার মতো লোভী মানুষরা। রাবেয়া কাছে এসে শটান করে অরণি গালে চর মারলেন। কোন সাহসে আমাকে তুমি লোভী বলছো? বেয়াদব মেয়ে। দরজা থেকে সেই দৃশ্য দেখে বিস্ময় মুখে হাত চলে এলো ঋতুর। সে দৌড়ে শিলা চাচির ঘরে চলে গেল। শিলা চাচির মোবাইল থেকে রাফাতকে ফোন করে পুরো ঘটনা জানালো। ঋতু হচ্ছে রাফাতের ব্যক্তিগত গোয়েন্দা। বাড়িতে কখন কি হয় সব খবর ঋতুই চালান করে রাফাতের কানে। অরণিকে দিয়ে মশলা বাটানির কাহিনীও ঋতুর থেকে জানতে পেরেছিল রাফাত। চর খাওয়ার পর একটা শব্দ উচ্চারণ না করেই শাশুড়ির রুম থেকে বেরিয়ে আসে অরণি। সে মুখ খুললে আজকে ভয়াবহ জ্বর হতো। অরণি ঘরে এসে দরজা আটকে ওয়াশরুমে ঢুকে যায়। জামা কাপড় না খুলেই শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। উঁচু শাওয়ার থেকে ঝপাঝপ ঠান্ডা পানি অরণির শরীর ভিজিয়ে দেয়। অরণি মাথা ঠান্ডা করার চেষ্টায় ব্যর্থ আজ। প্রায় 1.5 ঘন্টার গোসল শেষ করে সে রুমে এসে লাগেজ ব্যাগ গোছায়। এই 1.5 ঘন্টার পুরোটা সময় সে শুধু শাওয়ার নিচে দাঁড়িয়ে থেকেছে, অন্য কিছু করেনি। ঠান্ডায় গলা বসে গেছে। ভেজা কাপড় বদলানোর পর অরণির হালকা জ্বর জ্বর লাগলো। তবু এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। সে ট্যাক্সি ডেকে এখনই বেরিয়ে যাবে। মোবাইল হাতে নিল ওবার কল করার জন্য। দেখলো রাফাতের 11টা মিসড কল। এখন আবার রাফাত কল দিচ্ছে। অরণি সেই কল ধরলো না, কেটে দিল। রাফাত মেসেজ করলো, প্লিজ অরণি ফোনটা ধরো, প্লিজ দোহাই লাগে। অরণি তাও ধরেনি। এই মানুষটির প্রতি তার সবচেয়ে রাগ হয়। জোর করে তাকে বিয়ে করেছিল রাফাত, আর এখন এইভাবে কষ্ট দিচ্ছে। যে বাড়িতে অরণি কোনো সম্মান নেই, চাওয়া পাওয়ার দাম নেই, সেই বাড়িতে অরণি থাকবে না। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় গায়ে কাঁপুনি দিয়ে জ্বর চলে এলো অরণির। সিঁড়ি থেকে নামতে গেলে মনে হয়
মাথা ঘুরেই পড়ে যাবে। চোখে মুখে সে ঝাপসা দেখছে। ঋতু এসে অরণির পায়ে ধরে কাঁদতে লাগলো। ছোট ভাবি, আল্লাহর কসম লাগে, আপনি যায়েন না। অরণি শীতল কণ্ঠে বলল, ঋতু আমাকে ধরে একটু বিছানায় নিয়ে যাবে? ঋতু অরণিকে ধরে বিছানায় নিয়ে এলো। অরণির শরীর তখন মারাত্মক গরম। ঋতু অস্থির হয়ে অরণির মাথায় জলপট্টি দিতে শুরু করলো। অরণি চুপচাপ বিছানায় শুয়েছিল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সারাদিন কিছু খেলেও না সে। জোর করেও তাকে পানি পর্যন্ত খাওয়ানো যায়নি। সন্ধ্যায় রাফাত ফিরল। সে ঢাকার বাইরে গিয়েছিল, তাই বাড়ি ফিরতে এত দেরি হয়েছে। রুমে ঢুকে দেখলো ঋতু অরণির মাথার কাছে থম মেরে বসে আছে। অরণি ঘুমন্ত। রাফাত নিম্ন স্বরে জিজ্ঞেস করলো, কি অবস্থা? জ্বর একটু কমছে, এখন অনেকটাই ভালো, কিন্তু ভাবি সারাদিন কিছু খায় নাই। খায়নি কেন? ঋতু মাথা নিচু করে বলল, বড় আম্মার লগে গুসা করছে। তুই যা, নিচ থেকে খাবার নিয়ে আয়, আমি ওর পাশে বসছি। আমি নিচে যাইতে পারবো না ছোট ভাইয়া। কেন? বড় আম্মায় আমারে দেখলে বকবো। সারাদিন আমি ভাবির কাছে ছিলাম, নিচের এতে আমারে অনেকবার ডাকছে, আমি যাই নাই। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তাহলে তুই এখানে বসে থাক, আমি যাচ্ছি। রাফাত ফ্রেশ হয়ে পোশাক বদলে নিচে নামলো। সবাই ড্রয়িং রুমে ভিড় করে বসে আছে, যেন বিচার সভা বসানোর প্রস্তুতি। রাফাত কারোর সাথেই কোনো কথা বলল না। রান্নাঘরে ঢুকে অরণির জন্য খাবার বাড়তে লাগলো। হঠাৎ রাবেয়া উঠে এসে বললেন, অরণিকে কিছুদিন তার বাপের বাড়িতে রেখে আয়, ঠিক হয়ে যাবে। রাফাত নির্বিকার স্বরে বলল, অরণি কোথাও যাবে না মা। এতক্ষণে নিশ্চয়ই বউয়ের থেকে সব শুনে ফেলেছিস, তাই এখন মাকে দোষী মনে হচ্ছে। তোর বউ আমার সাথে কি করেছে জানিস? রাফাত লম্বা করে শ্বাস নিয়ে বলল, অরণি আমাকে কিছুই বলেনি। ওর সাথে আজকে সারাদিন আমার একবারও কথা হয়নি। রাবেয়া তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এটাও আমি বিশ্বাস করব? এতক্ষণেও তোর কাছে বিচার না দিয়ে থাকতে পেরেছে ও? রাফাত খাবার নিয়ে চলে যেতে যেতে বলল, তুমি অরণিকে চর দিয়ে ঠিক করনি মা, তাও ঋতুর সামনে। এটা খুব অন্যায় করেছো। মনে রেখো, চরটা অরণির গালে না, আমার গালে লেগেছে, আর আমি এটা কোনোদিন ভুলবো না। এইটুকু বলেই হন হন করে রান্নাঘর থেকে চলে গেল রাফাত। সিঁড়ির কাছে যেতেই দেখলো রুমা দাঁড়িয়ে আছে সামনে। কোমরে হাত দিয়ে বলল, ছোট ভাইয়া, কার জন্য খাবার নিয়ে যাচ্ছ তুমি? রাফাত জবাব না দিয়ে রুমাকে পাশ কাটিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছিল। রুমা তখন উচ্চ আওয়াজে বলল, দিন দিন দেখছি জরুকা গোলাম হয়ে যাচ্ছ, জাদুটোনা করেছে নাকি ভাবি? রাফাতের পা থেমে গেল। উপরে ঋতু দাঁড়িয়েছিল অরণির রুমের দরজার কাছে, সব কিছু শুনছিল। রাফাত ঋতুর হাতে খাবারের প্লেট দিয়ে বলল, ভেতরে যা। ঋতু গেল, কিন্তু পর্দার আড়ালে ঠিকই কান পেতে রইল সব শোনার জন্য। রাফাত নিচে নামলো আবার। রুমার সামনে দাঁড়িয়ে কঠোরভাবে প্রশ্ন করলো, কি বললি তুই? রুমাও ফটাফট জবাব দিল, বলেছি জরুকা গোলাম, মানে বউয়ের চাকর। রাফাতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ঠাস করে একটা চর রুমার গালে কষিয়ে মারল। ঋতু কেঁপে উঠল পর্দার আড়াল থেকে। রাফাত মেঘের মতো গম্ভীর গর্জন করে বলল, বেয়াদবিরও একটা লিমিট থাকে, তুই সেই লিমিটও ক্রস করে ফেলেছিস, চলে যা আমার সামনে থেকে। ঋতুর ভয়ে হাত কাঁপছে। আজকে সকাল থেকে বাড়িতে ঝড়ে তাণ্ডব শুরু হয়েছে, এইসব কোথায় গিয়ে থামবে কে জানে। রুমা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ধপাস করে দরজা আটকে দিল। এই মেয়ে শুধু একটা কাজই ভালো পারে, আর কিছু না পারুক। রাফাতের মেজাজ এখনও ঠান্ডা হচ্ছে না। অরণিকে এই বাড়ির কেউ পছন্দ করে না, এটা সে জানে। গতকাল যখন অরণি রুমাদের শাড়িটা দিয়ে দিচ্ছিল, তখন রাফাত খুশি হয়েছিল। ভেবেছিল এবার বুঝি বোনরা ভাবিকে একটু পছন্দ করবে, বাড়ির লোকের কাছে নিজের স্ত্রীর ভালো একটা ইমেজ তৈরি হোক, এটা কে না চায়। কিন্তু কিছুই হলো না। উল্টো এখন অরণি সবার কাছে দোষী সাব্যস্ত হয়েছে, তাও বিনা দোষে। রুমাকে পাত্রপক্ষ পছন্দ করেনি, এখানে অরণির কি দোষ? রাফাত রুমে এসে দেখলো অরণি উঠে গেছে। রাফাত ঋতুকে ইশারায় চলে যেতে বলল। ঋতু নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। রাফাত অরণির সামনে এসে বসলো। সারাদিন খাওনি কেন? অরণি হাঁটু জড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি এ বাড়ির অন্ন খাবো না। তুমি এখনই আমাকে আমার বাড়ি রেখে আসবে। তোমার বাড়ি? তাহলে এটা কার বাড়ি? এই বাড়িকে আমার কখনোই নিজের বাড়ি মনে হয়নি। ঠিক আছে, তাহলে তোমাকে তোমার বাড়িতেই রেখে আসবো। সত্যি তো? কিন্তু খাওয়ার পর? অসম্ভব, আমি খাবো না।
তাহলে আমিও তোমাকে যেতে দিব না। অরণি বাধ্য হয়ে খাবার খেলো। রাফাত অপেক্ষায় ছিল কখন অরণি খাওয়া শেষ হবে। যখন শেষ হলো তখন কাছে এসে বলল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো অরণি। একটা সংসারে টিকতে হলে অনেক কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু মেনে নিতে হয়। সবসময় মাথা গরম করলে চলে না। তুমি আজকে মায়ের উপর রাগ করেছো, এই নিয়ে আমার অভিযোগ নেই। রাগ করে সারাদিন না খেয়ে থেকেছো, এটাও মানলাম। ইটস ওকে, তোমার রাগ করাটা নর্মাল। কিন্তু তার মানে এই না যে রাগ করে তুমি বাড়ি ছেড়েই চলে যাবে। তাহলে কিন্তু ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। অরণি তিরিক্ষি মেজাজে বলল, তুমি কি বোঝাতে চাইছো আমাকে? তোমার মা আমাকে থাপ্পড় মেরেছেন, তারপরেও আমি এই বাড়িতে পড়ে থাকবো? আমার কি কোনো মান সম্মান নেই? আমি তো স্বীকার করছি যে মায়ের কাজটা ভুল, তিনি অবশ্যই অন্যায় করেছেন। কিন্তু তুমিও কি খুব ভালো কাজ করেছো? মা তোমাকে পছন্দ করেন না এটা জানার পরেও কেন তুমি তার সাথে খারাপ ব্যবহার করো? এভাবে তো তুমি আরও নিজের ইমেজ খারাপ করছো। তুমি কি বলতে চাও সরাসরি বলো। আজকে মাকে লোভী বলাটা তোমার উচিত হয়নি। ও, এতক্ষণে তাহলে লাইনে এসেছো, আমার কাছে মায়ের হয়ে ওকালতি করতে চাইছো। আমি তোমার মাকে কেন লোভী বললাম? আর তোমার মা যে আমার গালে চর মারলেন, এটা কোনো দোষ না। আমি কিন্তু আগেই বলেছি কাজটা ঠিক হয়নি। কিন্তু এটাও সত্যি যে তুমি মাকে লোভী না বললে তিনিও তোমাকে চর মারতেন না। মায়ের হাত তুমি আনছো অরণি। মুখে মুখে তর্ক করে মাকে দিন দিন তাতিয়ে তুলেছো। তিনি তোমার মায়ের বয়সী, তার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। সে যতই খারাপ হোক, তার প্রতি তোমার ন্যূনতম শ্রদ্ধা থাকা উচিত। মা হিসেবে সম্মান না দিতে পারো, অ্যাটলিস্ট অপমান করো না। অরণি শটান করে রাফাতের গালে চর মারল। রাফাত সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আজ আর হতবম্ব হলো না। অরণি হাতের চর খেয়ে সে অভ্যস্ত। অরণি চিৎকার করে বলল, তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাবে, আমার তোমাকে সহ্য হচ্ছে না। রাফাতের একবার বলতে মন চাইল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে ভালোবাসা। কিন্তু কেন জানি কথাটা গলা দিয়ে বের হলো না। রাফাত নিজের রুম থেকে বের হয়ে গেল। অরণি বালিশে মাথা রেখে রাগে কাঁপতে লাগলো। রাফাত সবসময় অরণির দোষটাই দেখে, মা আর বোনকে তো কখনোই কিছু বলে না। যত দোষ সব অরণির। ইচ্ছে করছে রাফাতের মাথাটা ফাটিয়ে দিতে। অরণির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, রাগ ও অভিমানের অশ্রু। হঠাৎ পিছন থেকে এসে নরম গলায় কেউ ডাকলো, ভাবি। অরণি পিছনে তাকে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। আপনারে একটা কথা বলবো ভাবি। অরণির চোখ মুছতে মুছতে উঠে বসলো। বলো ঋতু। ঋতু সিঁড়ি ঘটনা অরণিকে বিস্তারিত জানালো। রুমা অরণিকে নিয়ে খারাপ কথা বলেছিল, তাই রাফাত তাকে চর মেরেছে। রাবেয়ার সাথেও দুর্ব্যবহার করেছে। ঋতু নিচে গিয়ে সব জানতে পেরেছে। রাফাত নাকি বলেছে অরণি গালে চর মারা মানে আমার গালে চর মারা। অরণি এসব শুনে আশ্চর্য হয়ে গেল। রাফাতের থেকে এমন ব্যবহার সে আশাই করেনি। এখন রাফাতকে চর মারার জন্য খুব খারাপ লাগছে। ঋতু চলে যাওয়ার পর অরণি মন দিয়ে ব্যাপারগুলো চিন্তা করলো। রাফাত তাকে আজ খারাপ কিছু বলেনি, যদিও অরণি কখনোই তার শাশুড়ির সাথে মিশতে পারবে না। কিন্তু রাফাত চায় তারা যাতে মিলেমিশে থাকে, তাই নিজের দিক থেকে শুধু একটা চেষ্টা করেছে। সেই জন্য রাফাতের গালে চর দেওয়াটা সমীচীন হয়নি। আফসোস হচ্ছে খুব। অরণি রুম থেকে বের হলো। রাফাত এখন কই আছে সে জানে, নিশ্চয়ই বাগানে মাদুর বিছিয়ে শুয়ে আছে। অরণি ছাদের সাথে লাগোয়া স্টিলের সিঁড়ি দিয়ে নেমে বাগানে চলে এলো। যা ভেবেছিল তাই, রাফাত এখানেই আছে। অরণি গিয়ে রাফাতের সামনে বসলো। রাফাত ওকে দেখেই সাথে সাথে অন্যদিকে ঘুরে গেল। অরণিও কম যায় না। রাফাত যেদিকে ঘুরেছে অরণি এবার সেদিকে গিয়ে বসলো। রাফাত আবার অন্যদিকে ঘুরে গেল। অরণি আবারও এদিকে এলো। তাদের এই ঘোরাফেরার কাহিনী চলতেই থাকলো। এক পর্যায়ে রাফাত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? কোনো সমস্যা নেই, রুমে চলো। আমি যাব না। কেন? এমনি। ঠিক আছে, তাহলে আমিও আজকে এখানে থাকবো। রাফাত জবাব দিল না, ভ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে রইল। অরণি রাফাতের পাশে শুতে শুতে বলল, আচ্ছা এখানে তুমি ঘুমাও কিভাবে? ভয় লাগে না? হঠাৎ যদি সাপ চলে আসে? রাফাত এবারও কিছু বলছে না। অরণি কনুই দিয়ে রাফাতের পিঠে খোঁচা মারল। রাফাত সোয়ার মতো বিরক্তিসূচক শব্দ করে বলল, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন? ইচ্ছে করছে না। অরণি কিছুক্ষণ রেগে তাকিয়ে রইল। সেও দেখবে রাফাত কতক্ষণ চুপ করে থাকতে পারে। একটু পরে আকাশ ভেঙে জোরে বৃষ্টি নামলো। বলা নেই কওয়া নেই তুমুল বর্ষণ।
রাফাত দ্রুত উঠে বসতে বসতে বলল, অরণি রুমে চলো, তোমার আবার জ্বর এসে যাবে। এবার অরণি জেদ ধরল, চোখ বন্ধ করে বলল, হুম, আমি যাব না। এতক্ষণ আমার কথা শুনেছো, এখন আমিও শুনবো না, যাও প্লিজ অরণি, দোহাই লাগে উঠো। নো নো নো। রাফাত কিছুতেই অরণিকে উঠাতে পারছে না, তাই বাধ্য হয়ে নিজের শরীর দিয়ে এমনভাবে অরণিকে আবৃত করলো যেন এক ফোঁটা বৃষ্টির পানিও তাকে স্পর্শ করতে না পারে। অরণি রাফাতের পাগলামো দেখে খিলখিল করে হেসে উঠল। দুই হাতে রাফাতকে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে বলল, আজ আমি কোথাও যাব না। রাফাতের শীতল শরীর নিমেষে উষ্ণ হয়ে উঠল। তাদের বিবাহিত জীবনের 37 দিন পর আজ প্রথমবারের মতো তারা এতটা ঘনিষ্ঠ হয়েছে। এর আগে কখনোই অরণি এত কাছাকাছি আসা হয়নি। আজকের রাতটা রাফাতের জন্য সবচেয়ে বিশেষ। সে অরণির চুলে মুখ ডুবিয়ে দিল। মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌরভ বুঝি এই চুলের মধ্যেই আছে। বৃষ্টি থেমে গেছে। অরণি আর রাফাত দুজনেরই বৃষ্টির পানিতে গোসল শেষ। অরণি একের পর এক হাসি দিচ্ছে, হাসি থামার নামই নিচ্ছে না। রাফাত রাগনিত স্বরে বলল, আগেই বলেছিলাম ঘরে চলো, এখন ভালো লাগছে? অরণি জবাব দিল না, ওড়নায় নাকের সর্দি মুছল। রাফাত বলল, এবার অন্তত ঘরে চলো অরণি, তুমি এইখানে রাতে কিভাবে ঘুমাও? তোমার কি শীত লাগে না? আমি কিভাবে এখানে ঘুমাই সেটা নিয়ে চিন্তা করার সময় এখন না। ঋতু ঘুমিয়ে পড়েছে নাকি কে জানে, জেগে থাকলে ওকে দিয়ে আদা চা বানানো যেত। অরণি হাসি দিতে দিতে হেসে উঠল। হাসির জোরে তার হাসি হয়ে গেল বন্ধ। রাফাত ভ্রুকুচকে বলল, কি ব্যাপার? ব্যাপার হলো তুমি ছাতা সেজেও আমার ভিজে যাওয়া বন্ধ করতে পারলে না, সেই তো আমাকে ভিজতে হলো। তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো? কি? কোলে উঠিয়ে ঘরে নিয়ে যেতাম। না বাবা, এত বড় সাহস আমার নেই। মাটি যেই পিছিল হয়ে আছে, এই অবস্থায় তোমাকে কোলে নিয়ে হাঁটতে গেলে ধপাস করে পড়ে কোমর আমার ভাঙবে। অরণি ক্ষিপ্ত দৃষ্টিতে বলল, এর মানে তুমি কি বলতেছো আমি ভারী? ভারী তো বলিনি, কিন্তু কাদামাটির মধ্যে আমি একা হাঁটলেও তো পিছলে যেতাম। সেখানে তোমাকে কোলে নিয়ে হাঁটা আরও বেশি রিস্ক না? অরণি কটমট দৃষ্টিতে বলল, কথা ঘোরানোর চেষ্টা করবে না। আই শিওর আমি এমন কিছু মিন করিনি। অরণি হাত বাজ করে জেদি মেয়ের মতো বলল, আজকে আমি ভুলেও ঘরে যাব না। প্রয়োজনে সারা রাত এইখানে বসে থাকবো, এইভাবে হাসতে থাকবো। ঠিক আছে থাকো, একটু পর ছোট ছোট সাপেরা আসবে তোমার সাথে বন্ধুত্ব করতে, তারপর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। অরণি কণ্ঠ শুনে বোঝা গেল সে যথেষ্ট ভয় পেয়েছে। রাফাত জোরে হেসে উঠল, ওকে তাহলে গুড নাইট, তুমি বসে বসে সাপদের সাথে আড্ডা মারো, আমি গেলাম। অরণি ভাঙবে তবু মস্কাবে না। তার ভয় লাগছে, কিন্তু এটা সে রাফাতের কাছে ভুলেও স্বীকার করলো না। বলল, সমস্যা নেই, চলে যাও তুমি, আমি ভয় পাই না। রাফাত সত্যি সত্যি চলে যাচ্ছে, কি খারাপ। অরণি মনে মনে সিদ্ধান্ত নিল, বেশি ভয় লাগলে সে উর্মিদের ঘরে চলে যাবে, তাও রাফাতের কাছে যাবে না। এই ভেবে অরণি চুপচাপ ওখানে বসে রইল। একটু পর রাফাত এলো, ব্যর্থ গলায় বলল, ঠিক আছে যাও, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, এবার চলো। এই কথা বলে রাফাত অরণিকে পাজা কোলাই নিল। অরণি বিজয়িনীর মতো হেসে বলল, গাদা পানি খেলেও ঘোলা করে খায়। হোয়াট ডু ইউ মিন? আমি গাদা? রাম গাদা। রুমে এসে সবার আগে ভেজা পোশাক বদলাতে হলো। অরণির খুব শীত শীত লাগছে, জ্বরটা মনে হয় আবার আসবে। রাফাত এখন টের পেলেই ধমকানো শুরু করবে। অরণি চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। রাফাত কাছে এসে বলল, দেখি তোমার গা গরম কিনা। অরণি বলল, খবরদার, ডোন্ট টাচ। কি ভেবেছো সব ঠিক হয়ে গেছে? এখনও কিছুই হয়নি। অরণির রাগী কণ্ঠ শুনে ভেবাচেকে খেয়ে রাফাত বলল, এর মানে কি? আবার কি হলো? তোমার মতলব আমি বুঝি না ভেবেছো? গায়ে হাত দিচ্ছ কেন আমার? মন না ছুঁয়ে শরীর ছুটে চাও? আমার মন ছোঁয়ার মতো কোনো কাজ এখনো করনি তুমি। শুধু চটটা মেরেছিলাম বলে খারাপ লাগছিল, তাই তোমাকে ডাকতে গেছিলাম। রেগেছিলে তাই মিষ্টি করে কথা বলেছি, এর বেশি কিচ্ছু মিন করবে না। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কিছুই মিন করিনি, আমার ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার জ্বর আছে কিনা। আমি কি তোমাকে বলেছি হাত দিয়ে আমার জ্বর দেখো? আচ্ছা সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। অরণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল থেকে আমি আর কখনোই নিচে যাব না। তুমি ব্যবস্থা করে দিবে যেন আমার আর নিচে যেতে না হয়। কেমন ব্যবস্থা করে দিব? এইখানে যে স্টোর রুমটা আছে সেখানে চুলা লাগিয়ে তুমি একটা রান্নাঘর বানিয়ে দিবে, আমি এখানেই রান্না করব, খাওয়া দাওয়া সব এখানেই হবে। তুমি বাজার করে আনবে, তাহলে আর নিচে যাওয়ার প্রয়োজন পড়বে না।
অরণি এই কথা আগেও অনেকবার বলেছিল, রাফাত তখন মানেনি, বরং অরণিকে বলেছে মানিয়ে নিতে। কিন্তু এখন মনে হচ্ছে আর এই কথা বলা সম্ভব না। আজকে বাড়িতে যে ঘটনা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো না। রাফাত নিজেই যে ঘটনা কোনোদিন ভুলতে পারবে না, অরণিকে সেটা কিভাবে বলবে ভুলে যেতে। রাফাত একটু ভেবে বলল, রান্না করার কথা যে বলছো, তুমি কি রান্না করতে পারবে রেগুলার? চেষ্টা করলে সব পারবো। তাছাড়া ঋতু তো আছেই, ও আমাকে সাহায্য করবে। প্রয়োজনে ওকে আমরা এক্সট্রা করে টাকা দিব। ঠিক আছে, সেটা না হয় করলাম, কিন্তু সকালে কি করবে? রান্নাঘর ঠিক করতে তো কমপক্ষে একদিন সময় লাগবে। এক সপ্তাহ সময় লাগলেও প্রবলেম নেই। আমি প্রয়োজনে না খেয়ে থাকবো। না খেয়ে থাকতে হবে না। আমি ঋতুকে বলে তোমার জন্য উপরে খাবার পাঠানোর ব্যবস্থা করব। এখন শুয়ে পড়ো। রাফাত অরণির মাথায় হাত দিতে নিলেই অরণি চটপট বলে উঠল, ডোন্ট টাচ মি। রাফাত রেগে বলল, ওকে কুল, তোমাকে টাচ করার জন্য আমি মরে যাচ্ছি না। অরণি মুখ ভেঙালেও মনে মনে ঠিকই হাসলো। টাচ করার জন্য কে মরে যাচ্ছে সেটা তো সে দেখতেই পাচ্ছে। রাফাত গিয়ে সোফাতে শুয়ে পড়ল আর অরণি বিছানায়। জ্বরের কারণে অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। খারাপ লাগছিল। আলমারি থেকে মোটা কাঁথা বের করলো গায়ে জড়ানোর জন্য। তখন রাফাতের ঘুমন্ত মুখ ভালো মতো দেখলো। ছোট্ট সোফায় রাফাতের শরীর আসছে না, হাঁটু পর্যন্ত পা সোফার ভিতরে, বাকিটা বাহিরে ঝুলে আছে। এই অবস্থাতেই সে ঘুমিয়ে আছে। অরণি একটা টুল এনে রাফাতের পা দুটো টুলে উঠিয়ে রাখলো। তারপর বিছানায় বসে কল্পনা করতে লাগলো হাজারো অতীত। আচ্ছা, রাফাতের সাথে সে অন্যায় করছে না তো? তাদের সম্পর্কের সমীকরণ শুনলে যে কেউ বলবে অরণির দজ্জাল বউ, কিন্তু আসলে কি তাই? রাফাতও অরণির সাথে কম অন্যায় করেনি। তার সবচেয়ে বড় অন্যায় ছিল অরণির ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো। ভার্সিটির নবীনবরণে অরণিকে রাফাত প্রপোজ করেছিল। অরণি শুধু বলেছিল ভেবে দেখবে। তার পরদিন থেকে হাত ধুয়ে অরণির পিছনে লেগে যায় রাফাত। অরণিকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। অরণি রীতিমতো ভয় পেয়ে গেছিল। ভার্সিটি কামাই দিতে শুরু করলো। কিছুদিন রিল্যাক্সের জন্য খালার বাড়ি চলে গেল ঢাকার বাহিরে। অরণিকে খুঁজে না পেয়ে রাফাতের অবস্থা পাগল প্রায়। হন্যি হয়ে অরণির ডিপার্টমেন্টে খোঁজ নিতে শুরু করলো। ভার্সিটির সবাই ঘটনা জেনে গেল। রাফাতের ফাইনাল এক্সাম তখন শেষ। সে দ্রুত চাকরিতে ঢুকেছিল শুধু অরণি বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে বলে। রাফাতের ফুফাতো বোনের হাজব্যান্ড বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই রাফাতের চাকরি পেতে কোনো অসুবিধাই হলো না। অরণি খালার বাসা থেকে ফিরে এসে জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে। পাত্র ভালো চাকরি করে, নিজেদের বাগান বাড়ি আছে, ভালো ফ্যামিলি। অরণি তার ভাইকে ভীষণ মানে, তাই বিয়েতে রাজি হয়ে গেছিল। তখনও সে জানতো না পাত্র রাফাত। যেদিন রাফাত তার বাবা আর শিলা চাচিকে সাথে নিয়ে অরণিকে দেখতে এলো, সেদিন অরণি প্রথম জানতে পেরেছিল রাবেয়া অরণিকে দেখার জন্য আসেননি। বিয়েতেও তিনি ছিলেন না। অরণির পরিবারের সবাই জানতো রাবেয়া অসুস্থ। অরণিও সেটাই ভেবেছিল, কিন্তু বিয়ের পরে জানা গেল তিনি অসুস্থ নয়, অসন্তুষ্ট। সকালে রাফাত বা অরণি কেউ নিচে খেতে গেল না। ঋতু তাদের দুজনের জন্যই খাবার বেড়ে উপরে নিয়ে যাচ্ছিল। তখন রাবেয়া বললেন, ঋতু, এগুলো কোথায় নিচ্ছিস? ঋতু ভয়ে ভয়ে জবাব দিল, ছোট ভাইয়ের ঘরে। ওরা কি জমিদার হয়ে গেছে, নিচে নামতে পারে না? সেইটা আমি কেমনে কইতাম বড় আম্মা? আমি হইছি হুকুমের দাসী, আমার কাজ আদেশ পালন। তোকে ভাষণ দিতে হবে না। এমন চটাং চটাং করা কি ছোট ভাবির থেকে শিখেছিস? ঋতু মাথা নিচু করলো, উত্তর দিল না। রাবেয়া বললেন, তোর ছোট ভাইকে বলবি নিচে আসতে, আমি ডাকছি। যে আচ্ছা। রাফাত আধা ঘন্টা পর নিচে নামলো। রাবেয়া চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে অপেক্ষা করছিলেন ডাইনিং রুমে। সিঁড়ির কাছেই ডাইনিং রুমটা। রাফাত এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে ডেকেছো? রাবেয়া মুখের সামনে থেকে ম্যাগাজিন সরিয়ে বললেন, এখন থেকে কি মহারানীকে উপরে খাবার দিয়ে আসতে হবে? প্রতিদিন দিয়ে আসার প্রয়োজন নেই, শুধু আজকের জন্যই। কাল থেকে অরণি নিজেই রান্না করে খাবে। কিভাবে রান্না করবে? স্টোর রুমে একটা চুলা বসিয়ে রান্নাঘর বানানোর পরিকল্পনা করেছি। বাহ, এখন থেকে কি তাহলে তোদের সাথে আমাদের খাওয়া দাওয়া আলাদা হয়ে যাবে? রাফাত করুণ দৃষ্টিতে চেয়ে বলল, এর জন্য কে দায়ী মা? অবশ্যই তোর বউ দায়ী। সে আমার মুখে মুখে তর্ক করে আমার চক্ষুশূল হয়েছে। সে না হয় তর্ক করেছে, কিন্তু তুমি কি করেছো? কখনো তাকে বোঝানোর চেষ্টা করেছো? প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তার মানে তুই বলতে চাইছিস তোর বউ যা যা করেছে সব ঠিক আর আমি ভুল? তুমি অরণির গায়ে হাত তুলেছো, এটা নিশ্চয়ই ভুল। যেখানে নিজের মেয়ের গায়ে তুমি কখনো হাত তোলনি, সেখানে অরণিকে কিভাবে মারলে? আমার মেয়ে আমার সাথে কখনো বেয়াদবি করেনি, অরণি করেছে।
তুই যদি ওই সময় ওখানে থাকতি তাহলে আমার আগে তুই ওকে চর মারতি। আমি কখনো ওকে চর মারতাম না। যাই হোক, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। এর জন্য তুমি অরণির কাছে ক্ষমা চাইবে, না হলে। রাবেয়া গর্জন করে উঠলেন, ওই বেয়াদব মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। রাফাত চলে যেতে নিচ্ছিল। রাবেয়া আবার বললেন, দাঁড়া। রাফাত দাঁড়ালো, কিন্তু পেছনে তাকালো না। রাবেয়া কাছে এসে বললেন, দিন দিন বইয়ের দালাল হয়ে যাচ্ছিস। রুমা ঠিক কথাই বলেছিল। তুই ওকে চর মারলি কোন সাহসে? বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা তোমার কাছে ঠিক মনে হচ্ছে? অরণির বেয়াদবি যদি তোর কাছে ঠিক মনে হয়, তাহলে রুমার বেয়াদবিও আমার কাছে ঠিক। তোরও উচিত রুমার কাছে ক্ষমা চাওয়া। রাফাত শীতল হেসে বলল, আমি রুমার কাছে ক্ষমা চাইলে যদি তুমি শান্তি পাও, তাহলে আমি এখনই ক্ষমা চাইবো। এ কথা বলেই রাফাত হাঁটতে লাগলো রুমার ঘরের দিকে। রাবেয়াও এলেন পিছন পিছন। রুমা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হুট করে রাফাত আর রাবেয়া সেখানে চলে এলেন। রাফাত নত মাথায় হাত জোর করে রুমাকে বলল, কাল তোকে থাপ্পড় মারা আমার উচিত হয়নি। আমি অনেক বড় অপরাধ করেছি, সেজন্য সরি। আমাকে ক্ষমা করে দে। রুমা থতমত খেয়ে গেল। চরের কথা মনে পড়তে গালে হাত রাখলো। রাফাত মায়ের দিকে চেয়ে বলল, এভাবে চলবে নাকি পায়েও ধরতে হবে? রাবেয়া জবাব দিলেন না। অরণি গোসল শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল। উর্মি এসে বলল, ভাবি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। উর্মির দুই হাত পিছনে ঘোটানো। অরণি হেসে বলল, কি সারপ্রাইজ দেখি? আগে বলো, সারপ্রাইজটা পেয়ে আমাকে কি দিবে? তুমি কি চাও? আজকে সন্ধ্যায় আমরা দুজন ফুচকা খেতে যাব। অরণি একটু ভেবে বলল, ওকে যাব। এখন দেখাও সারপ্রাইজ। উর্মির দুই হাতে ধরা প্যাকেটটা অরণির সামনে এনে চিৎকার করে বলল, ট্যানট্যানা। অরণি খুলে দেখলো সেই ঐতিহাসিক শাড়িটা। শাড়ি দেখে অরণির চোখ ছানা ভরা। এই শাড়ি তুমি কোথায় পেলে? উর্মি মুখের কাছে হাত নিয়ে ফিসফিস করে বলল, চুরি করেছি। এই কথা বলেই সে চোখ মারল, যেন খুব বীরের মতো কাজ করেছে। অরণি রেগে বলল, এটা একদম ঠিক হয়নি। শাড়িটা যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। উর্মি ভ্রু কুঁচকে বলল, কেন? এটা তো তোমার শাড়ি, তুমি পছন্দ করে কিনেছো। রুমার তানজু আপু ইচ্ছে করে শাড়িটা নিয়ে গেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। অরণি তাচ্ছিলে হাসি হেসে বলল, একটা শাড়ি নিয়ে যদি ওরা নিজেদের বিজয়ী মনে করে তাহলে করতে দাও। উর্মি জেদ ধরল, না ভাবি, এই শাড়ি আমি ওদের পরতে দিব না। এটা তোমার শাড়ি, তুমি পরবে। অরণি চোখ রাঙিয়ে উর্মির দিকে তাকালো। যা বলছি তাই করো উর্মি, না হলে কিন্তু আমি তোমাকে বকবো এখন। উর্মি মন খারাপ করে শাড়িটা নিয়ে বের হয়ে গেল। রুমা এই শাড়ির প্যাকেট বিছানায় রেখে গোসলে ঢুকেছিল। তখন রুমে কেউ ছিল না। উর্মিও সুযোগ বুঝে শাড়িটা হাতিয়ে নিয়েছে। এখন আবার রেখে আসতে গেলে সে নিশ্চিত ধরা খাবে। উর্মি শাড়িটা নিয়ে রুমার ঘরে গেল না, নিজের ঘরেই ফিরে এলো। পড়ার টেবিলে শাড়িটা রেখে বিছানায় শুয়ে ভাবতে লাগলো কি করবে। নীলিমা আপুর সাথে ব্যাপারটা আলোচনা করা যায়, সে একটা বুদ্ধি বের করতে পারে। কিন্তু মাঝে মাঝে উর্মির মনে হয় নীলিমা আপু রুমা আপুদের দলে। সেও ভাবিকে দুই চোখে দেখতে পারে না। আসলে অরণি ভাবি দেখতে অনেক সুন্দর, একেবারে চোখ ধাঁধানো রূপ যাকে বলে। শুধুমাত্র এই কারণে তাকে নিয়ে সবার এত হিংসা। সবাই ভাবে অরণির রূপের অহংকারেই এত চটাং চটাং কথা বলে। সবই তার রূপের বড়াই। কিন্তু উর্মি জানে অরণি ভাবি রূপের বড়াই করে না। সে মানুষটাই এমন রকচটা ধরনের। যে যেমন অরণি ভাবি তার সাথে ঠিক তেমন। এই যে উর্মি, সে তো অরণি ভাবিকে খুব পছন্দ করে। তাই অরণিও উর্মিকে কত ভালোবাসে। উর্মির মা আশা মেয়ের ঘরে বিছানা ঝাড়তে এসেছিলেন। তখন পড়ার টেবিলের শাড়ির প্যাকেট দেখে হাতে নিলেন। প্যাকেট খুলে শাড়িটা দেখে অবাক হয়ে বললেন, এটা রুমার শাড়ি না? তুই কোথায় পেলি উর্মি? উর্মি নির্বিকার চিত্তে বলল, রুমা আপুর না, এটা ছোট ভাবির শাড়ি। আশা চোখ বড় বড় করে বললেন, সেটা তো বুঝেছি, কিন্তু এই শাড়ি তো রুমা নিয়ে গেছিল না? উর্মি শোয়া থেকে উঠে বসে বলল, আমি রুমা আপুর ঘর থেকে শাড়িটা চুরি করে এনেছি মা, ভাবিকে দেওয়ার জন্য। কিন্তু ভাবি শাড়িটা নেয়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন এটা আবার রুমা আপুর ঘরে নিয়ে যেতে ইচ্ছে করছে না আমার। আশা কিছুক্ষণ শাড়িটার দিকে চেয়ে থেকে বললেন, ভালোই হয়েছে, রুমা তো আর জানে না তুই নিয়েছিস। অরণীয় ভাববে তুই শাড়ি ফেরত রেখে এসেছিস, কিন্তু শাড়িটা থাকবে আমাদের কাছে। এই কথা বলে আশা আলমারি খুলে শাড়ি ঢুকিয়ে রাখলেন। উর্মি অবাক হয়ে বলল, আরে এটা কি করছো? রুমা আপু যদি শাড়ি খোঁজে? খুঁজবে না, ওই শাড়ি এমনি অরণিকে ফেরত দিয়ে দিত। রাফাত তাকে চর মেরেছে, তাও অরণির জন্য। এরপরেও কি অরণির শাড়িও পরবে? তাহলে তো ভালোই হলো।
এই শাড়ি রুমা আপুকে দিয়ে আসি। রুমা আপু ভাবির শাড়ি ভাবিকে ফিরিয়ে দিক। তুই না মাত্র বললি অরণি শাড়ি নেবে না, তাহলে ফিরিয়ে দেওয়ার দরকার কি? শাড়িটা তোর ছোট খালার বিয়েতে উপহার দেওয়া যাবে। উর্মি বিস্মিত কণ্ঠে উচ্চারণ করলো, মা। আশা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বললেন, পড়তে বস, পড়তে বস। বিকেলে না তোর কোচিংয়ে পরীক্ষা, ভালো করে পড়। আশা রুম থেকে বের হয়ে গেলেন। উর্মির এত মেজাজ খারাপ হচ্ছে, সে বুঝতে পারছে না সামান্য একটা শাড়ির প্রতি সবার এত লোভ কেন। শেষমেশ তার নিজের মা পর্যন্ত। ধ্যাত, সারাদিন স্টোররুম পরিষ্কার করতে এই সময় লেগেছে। বিকালে মিস্ত্রি এনে চুলা সেট করা হলো, গ্যাসের মিটার বসানো হলো। রাপাত সুপার শপ থেকে ফ্রাই প্যান, প্লেট, গ্লাস আরও বিভিন্ন জিনিস কিনে আনলো। বাজারও আনা হলো। অরণিদের বেডরুমে ফ্রিজ আগে থেকে ছিল, সেই ফ্রিজ এনে নতুন রান্নাঘরে সাজানো হলো। একটা কিচেন র্যাক লাগবে, সেটাও আনা হবে। আপাতত টেবিলের উপর সরঞ্জাম রেখে কাজ চালানো হচ্ছে। দুপুরের খাবার তারা এখনও খায়নি। মিস্ত্রি চলে যাওয়ার পর অরণি দ্রুত ভাত বসালো। ডিম ভাজার জন্য তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটতে নিয়ে তার হাতের আঙ্গুল কেটে গেল, রক্তে মাখামাখি সব কিছু। ঋতু জলদি নিচে থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। অরণি হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। অরণি বলল, দ্রুত করো, খিদে মরে যাচ্ছি। রান্না না হলে খাবো কখন? রাফাত বলল, হয়েছে থাক, আর রান্না করার দরকার নেই। ফুড পান্ডায় পিৎজা অর্ডার করেছি। অরণি আর চোখে তাকিয়ে বলল, এই কাজটা আর 5 মিনিট আগে করলে আমার হাতটা কাটতো না। ঋতু কথা শুনে খিলখিল করে হেসে উঠল। রাফাত বলল, তুই হাসছিস কেন? ভাবিকে পেঁয়াজ কাটতে না দিয়ে নিজে কাটতে পারলি না? আমি তো কইছিলামই, ভাবি আমারে দিল না। রাফাত বিড়বিড় করে বলল, সব জায়গায় খালি পাকনামি। অরণির চোখ রাঙিয়ে বলল, এই তুমি কথাটা কাকে বললে? রাফাত উত্তর না দিয়ে চলে যাচ্ছিল, তখন ঋতু ডেকে বলল, ছোট ভাইয়া, বড় আম্মা আজকে সারাদিন কিছু খায় নাই। রাফাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, খায়নি মানে? কেন? আপনি আর ভাবি বলে ওনার সাথে বেয়াদবি করছেন। যতক্ষণ এই বেয়াদবির বিচার না হইব ততক্ষণ উনি কিচ্ছু খাইব না, এইটাই বলতাছে। রাফাত দীর্ঘশ্বাস ছাড়ল। এই ঝামেলা কি থামবে না? আমার মনে হয় সকালের ঘটনার লাইগায় বড় আম্মা এমন করতেছে। অরণি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, সকালে কি হয়েছিল? ঋতু সকালের কাহিনী বিস্তারিত বলল। অরণি রাফাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি সত্যি রোমার পায়ে ধরে মাপ চেয়েছো নাকি? রাফাত অবজ্ঞার স্বরে বলল, আরে না, কিন্তু এখানে মায়ের ভাত না খেয়ে থাকার মতো কি হলো? তিনি কার উপর রেগে আছেন? রাফাত শান্ত স্বরে বলল, মনে হয় তোমার কাছে মাপ চাওয়ার কথা বলেছিলাম তাই। অরণি আফসোসের হাসি হাসলো। কেন যে বলতে গেলে তোমার মাকে তুমি চেনো না? এখন দেখো আবার কি নতুন ড্রামা শুরু হয়। সন্ধ্যায় সত্যি বাড়িতে একটা বিশাল ঝড় হলো। রাফাতের বড় ভাই রাহাতকে ডেকে আনা হয়েছে। সে তার বউ নিয়ে উত্তরায় থাকে। মায়ের কাঁদুনি শুনে অফিস থেকে ছুটে এসেছে বড় ছেলে। এমনিতেই সপ্তাহে একবারও মায়ের খোঁজ নেয় না, আর আজকে সেজেছে মায়ের বীরপুরুষ। রাফাতকে ডেকে ধমকানো শুরু করলো, মায়ের সাথে তুই এমন ব্যবহার করার সাহস কিভাবে পেলি? মা তোর বউয়ের কাছে মাপ চাইবে, এই কথা তুই বললে কিভাবে? ছেলের নামের কলঙ্ক তুই। রাবেয়া কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছেন। সিঁড়ির উপর থেকে উকি মেরে দৃশ্যটা দেখছে অরণি। মহিলার চোখে এত পানি কোত্থেকে এলো? বড় ছেলেকে দেখে মেলোড্রামা শুরু করেছেন। অরণি মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। রাফাত মাথা নিচু করে বলল, আমি ভুল কিছু বলিনি। মা অরণি গালায় চর মেরেছেন। তোমার বিচারে কি বলে ভাইয়া? কাজটা ঠিক। তাই বলে তুই মাকে তোর বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বলবি? পায়ে ধরার কথা আমি একবারও বলিনি। যাই বলেছিস, মিনিং তো একটাই, মাকে তোর বউয়ের কাছে মাথা ঝোঁকাতে হবে। মাথা ঝোঁকালে কেউ ছোট হয়ে যায় না। ক্ষমা চাওয়া মানে অপমান না। তাছাড়া মা যেটা করেছে সেটা যথেষ্ট অন্যায়। মায়ের উচিত ছিল নিজে থেকে ক্ষমা চাওয়া। রাবেয়া চোখ মুছে বিলাপ করতে লাগলেন। শুনেছিস তোর ছোট ভাইয়ের জবাব? আমার কথা তো বিশ্বাস করিসনি, এখন দেখ কত অধপতন হয়েছে ওর। রাহাত কপালে হাত দিয়ে বলল, দিস ইজ জাস্ট ইম্পসিবল। রাফাত, তুই এত বদলে গেছিস। মা, তোমার আর এখানে থাকার দরকার নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। রাবেয়া বললেন, না, আমি আমার নিজের সংসার ছেড়ে কেন যাব? গেলে অন্য কেউ যাবে, আমি না। রাহাত রাফাতের সামনে এসে বলল, দেখ রাফাত, আমি এত কিছু বুঝি না। তুই মাকে ক্ষমা চাওয়ার কথা বলে অপমান করেছিস। তিনি আমাদের মা, আমাদের মাথার ছায়া। তার সাথে এমন ব্যবহার করার আগে তোর একবার চিন্তা করা উচিত ছিল। এখন তুই চুপচাপ নিজের অপরাধের জন্য মায়ের কাছে ক্ষমা চাইবি, আর অরণিকেও বলবি ক্ষমা চাইতে। রাফাত মাথা তুলে বলল, আমি একবার কেন 100 বার ক্ষমা চাইব। ছেলে হয়ে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের?
কিন্তু অরণি ক্ষমা চাইবে না, কারণ মা আসলে তার সাথে অন্যায় করেছে। প্রথমত তার পরিবার নিয়ে কথা শুনিয়েছে, তারপর তার গায়েও হাত তুলেছে। এত কিছুর পরেও যে অরণি এই বাড়িতে আছে, এটাই অনেক বড় ব্যাপার। ভাবির সাথে এমন হলে তুমি তখনই ভাবিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে। তাই মায়ের অবশ্যই উচিত অরণির কাছে ক্ষমা চাওয়া। রাহাতের মাথার রক্ত টগবগিয়ে উঠল। আমার মা ক্ষমা চাইবে? তুই আবার এই কথা বললি? হ্যাঁ বলেছি, মাকে ক্ষমা চাইতেই হবে, না হলে আজকের পর থেকে আমি মায়ের সাথে আর কোনোদিন কথা বলবো না। রাত ঠাস করে রাফাতের গালে চর মারল, গরম কণ্ঠে বলল, তুই সেই কুলাঙ্গার যারা বউকে খুশি করার জন্য মায়ের সম্মানহানি করতেও পিছুপা হয় না। ছি, ধিক্কার তোকে। এইবার অরণি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। মাথায় ঘোমটা টেনে নেমে এলো সিঁড়ি থেকে, বরফ শীতল কণ্ঠে বলল, আর আপনি কোথাকার কোন বীর পুরুষ? এতই যদি মায়ের প্রতি দরদ, তাহলে থাকেন না কেন মায়ের কাছে? মা নাকি মাতার ছায়া? তাহলে মাতার ছায়া ফেলে চলে গিয়েছেন কেন? ও যদি কুলাঙ্গার হয় তাহলে আপনি হবেন অদম। যেই ছেলে বউ নিয়ে মায়ের সাথে একটা দিনও থাকতে পারে না, তার মুখে এত বড় বড় কথা মানায় না। এতই যখন মায়ের প্রতি সম্মান, তাহলে নিজে এসে পাহারা দিন, বউকে এনে মায়ের সেবা যত্ন করান। আর সেটা যদি না পারেন, তাহলে খবরদার মায়ের হয়ে তরফদারি করতে আসবেন না। অরণি রাফাতের হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে এলো। রাহাত অরণির মুখের উপর একটা জবাবও দিতে পারল না। কেমন যেন পরিবেশ স্তব্ধ হয়ে গেল। অরণি রাফাতকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল। রাফাত বিছানায় বসে দুই হাতে মাথা চেপে ধরল। এসব কি হয়ে যাচ্ছে বাড়িটায়? অরণির সোফায় এসে বসলো। রাগে তার বুক এখনো ধপধপ করছে, চোখ কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। রাফাত একটু পর দুর্বল গলায় বলল, তুমি কেন ওখানে গিয়ে কথা বললে অরণি? এখন আবার সবাই তোমার পিছনে লাগবে। অরণি হুঙ্কার ছাড়ল, তো আমার কি করা উচিত ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মার খাওয়া দেখবো? আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবে আর আমি সেটা নীরবে সহ্য করব? রাফাত হতবাক হয়ে গেল। অরণি আছে, তার নিঃশ্বাস নেওয়া দেখে রাফাতের নিজেরই ভয় লাগছে। রেগে থাকলে অরণিকে ভয়ঙ্কর দেখায়। অরণির চোখ দুটো খুব বড়, রেগে গেলে আরও বড় হয়ে যায়। কারো দিকে তাকালে সে হার্ট অ্যাটাকও করে ফেলতে পারে। রাফাত কিছুক্ষণ থম মেরে থেকে বলল, তুমিও তো আমাকে কথায় কথায় চর মারো। অরণি ফুঁসে উঠল, আমার চর মারা আর মানুষের চর মারা কি এক? আমার চর খেয়ে কি তুমি মরে যাও? তাছাড়া আমি তোমাকে মারবো, কাটবো, যা ইচ্ছে তাই করব। কিন্তু অন্য কেউ যদি ফুলের টোকাও দেয়, তাহলে আমি সেটা সহ্য করব না। এবার সে যেই হোক, তাকে আমি ছেড়ে কথা বলবো না। রাফাত কি বলবে বুঝতে না পেরে হেসে দিল। হাসিও পাচ্ছে, আবার দুশ্চিন্তাও হচ্ছে। এরপরে কি হবে?